গুড ইভিনিং সবাইকে। তো আমি প্রদ্যুৎ কুমার পাল মিসেস সুমনা ব্যানার্জির সঙ্গে বিজনেসটা করছি। আমরা দুজনই বাই প্রফেশন স্কুল টিচার, বাড়ি মালদায়, থাকি রায়গঞ্জে, এবং আমাদের আপলাইন শাশ্বতী ব্যানার্জি এবং মেন্টর আপলাইন ডক্টর সুভাষচন্দ্র সরকার ও সুদীপ্তি সরকার। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, দাদা বলেই দিলেন যে এই বিজনেসের যে মূল কাজগুলো কি, অর্থাৎ বেসিক জায়গাগুলো কি আছে। তো এই বিজনেসের বেসিক জায়গাগুলো যদি দেখি তাহলে আমরা প্রথমেই দেখব যেটা একটা সুপরিচিত টার্ম, যারা আমরা বেশ কিছুদিন বিজনেসে আছি তাদের কাছে টার্মগুলো সবই মানে পরিচিত, কিন্তু নতুনদের কাছে হয়তো নতুন নতুন লাগতে পারে। তো সেই টার্মটা হচ্ছে কি 4 বেসিক্স। সো 4 বেসিক্স মানে 4 বলতে 4টা না, 4 তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে 4টা বেসিক কাজ আছে। এবার বেসিক কাজ অর্থাৎ মৌলিক কাজ। তো এই 4টা বেসিক কাজ কি, অর্থাৎ এই 4টা বেসিক কাজের মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কিছু লিস্ট বিল্ডিং করা। দেখুন, আমরা যে কোনো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানের যদি আয়োজন করতে যাই বাড়িতে, তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, কিছু লিস্ট তৈরি করতে হয় যে কাদেরকে নিমন্ত্রণ করা হবে, কাদেরকে নিমন্ত্রণ করা হবে না, বা মেনু কার্ডে কি কি হবে তার লিস্ট, বা বাজার করতে গেলে তার লিস্ট আলাদা। অর্থাৎ একটা সামান্য বিয়েবাড়ির অনুষ্ঠান পরিচালনা করার জন্যই প্রথমেই কিন্তু ঘরে বসে আমাদের বিভিন্ন রকমের লিস্ট তৈরি করে নিতে হয়। আর এখানে তো আমরা এসেছি একটা আমাদের লাইফ চেঞ্জিং অপরচুনিটি অ্যামওয়ে বিজনেস করতে। তাহলে একটা সামান্য বিয়েবাড়ির অনুষ্ঠানকে অর্গানাইজ করার জন্য যদি এতগুলো লিস্ট করতে হয়, তাহলে আমাদেরকে লাইফ চেঞ্জিং অপরচুনিটি এই অ্যামওয়ে বিজনেসকে মানে সম্পূর্ণ করতে গেলে বা এই বিজনেস সাকসেস হতে হলে কিছু লিস্ট তো করতেই হবে। তো সেই লিস্টগুলো কি, সেই লিস্টগুলোর মধ্যে প্রথম যেটা বলবো যে ড্রিম লিস্ট অর্থাৎ স্বপ্নের লিস্ট। এখানে ড্রিম নিয়ে সুমন ভাই অনেক কথা বলেছে, তো সেখানে আমি ড্রিম কি বা কি ব্যাপার সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু এটা বলবো যে এই ড্রিমগুলোকে কিভাবে লিস্টিং করতে হয়। ড্রিম লিস্ট করার সময়, ড্রিমের স্বপ্নগুলো লেখার সময় কিন্তু আমাদের কখনোই ভাবা উচিত নয় যে এটা কীভাবে হবে, এটা হবে কি হবে না বা এটসেট্রা, এগুলো নয়। ড্রিম আমার এটা নেই, আমার এটা লাগবে, অতএব আমি এটা লিখে ফেলবো। অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আমি জীবনে পেতে চাই, সেগুলো সবই লিখে ফেলবো। দেখুন ফ্রেন্ড, আমরা যদি না, একটা বাচ্চাও যদি না কাঁদে তার মা কিন্তু তাকে খাওয়াতে এগিয়ে আসে না। আর ভগবান যে আমাদের স্বপ্নগুলো পূরণ করবে, আমরা যদি তার কাছে নাই চাই তাহলে সে কিভাবে আমাদের পূরণ করবে? সে কিভাবে জানবে যে আমাদের কি আমরা চাই, কি আমাদের স্বপ্ন, কি আমাদের দেবে? আমাদের চাইতে হবে। এই জন্য আমাদের এই ড্রিম লিস্টটাকে কিন্তু করা প্রয়োজন। অর্থাৎ এই ড্রিম লিস্ট আমাদের যা যা প্রয়োজন, আমরা জীবনে যা যা চাই, সেইগুলোকে আমরা একটা নোটে লিখে নেব। পরপর সমস্ত ড্রিমগুলো যখন লিখে নিলাম, সে লেখার পরে এইবার সুমন আরেকটা কথা বলেছে যে কোনো ড্রিম, কোনো জিনিস আমরা একটু আগে পেতে চাই, কোনোটা একটু পরে পেতে চাই, কোনোটা কিছুদিন পরে হলেও হবে। তো এইভাবে প্রত্যেকটা ড্রিমের সঙ্গে যদি আমরা দেখি যে কতদিনের মধ্যে কোন ড্রিমটা আমাকে পেতে হবে, সেইভাবে যদি আমরা একটা ডেট দিয়ে দিই, তাহলে দেখব যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মোটামুটি 2 থেকে 6 মাস টাইমের মধ্যে পেতেই হবে। তাহলে তার পিছনে আমরা তার সাইডে ডেটগুলো লিখে দিলাম। কিছু জিনিস আমরা দেখব যে 2 থেকে 5 বছরের মধ্যে পেলেও হবে, এবং কিছু জিনিস আছে মোটামুটি 5-10 বছর বা সারা জীবনের মধ্যে জীবদ্দশায় পেলেও হবে। অর্থাৎ 3 রকমের জিনিস কিন্তু আমরা পেলাম। তাহলে প্রথমে যে ড্রিমগুলো আমরা লিখে নিলাম, সেই ড্রিমগুলোকে এবার আমরা আলাদা আলাদা 3টা আবার লিস্ট করে নিলাম। ঠিক যেরকম ওই বিয়ে বাড়ির মেনুতে কি হবে তার একটা লিস্ট থাকে, তারপরে সেই মেনু কার্ড অনুসারে বাজার করতে যাওয়ার জন্য আলাদা আলাদা আবার লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। সবজি বাজারের জন্য এই লিস্ট, মিষ্টান্নর জন্য এই লিস্ট, আরও কিছুর জন্য আর একটা লিস্ট। ঠিক একই রকমভাবে ফ্রেন্ডস আমি বলবো, এখানে আমাদের যে ড্রিমগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলোকে তার টাইম পিরিয়ড অনুসারে আলাদা আলাদা যদি আমরা লিস্ট করি, তাহলে মোটামুটি আমরা 3টা লিস্ট পেয়ে যাব ড্রিমের। তার মধ্যে প্রথমটা হচ্ছে শর্ট টার্ম লিস্ট, শর্ট টার্ম ড্রিম তার একটা লিস্ট, তারপর হচ্ছে মিড টার্ম ড্রিম তার একটা লিস্ট, আর একটা হচ্ছে লং টার্ম ড্রিম তার একটা লিস্ট। তাহলে ড্রিমের 3খানা লিস্ট আমরা পেয়ে গেলাম। এইবার এই ড্রিমের লিস্টগুলো যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে দেখবেন যে প্রত্যেকের মনে, অর্থাৎ আমাদের মনে নানান প্রশ্ন উদ্ভাবন হবে।
অর্থাৎ এই যে আমি চাইলাম যে আমি মানি ফ্রিডম চাই, বা আমি আমার টাইম ফ্রিডম চাই, কিন্তু এটা যদি আমার ড্রিমে আমি লিখে নিই, তারপরেই কিন্তু আমার প্রশ্ন জাগবে যে কিভাবে এটা সম্ভব, এটা কি আদৌ সম্ভব, অর্থাৎ নানান প্রশ্ন কিন্তু সেখান থেকে উঠে আসবে। আর যদি ড্রিম লিস্টটা সঠিকভাবে তৈরি না হয়, বা ড্রিম লিস্ট করার পরেও যদি কারো মনে কোনো প্রশ্ন না জাগে, তাহলে ফ্রেন্ডস আমি বলবো যে এই জায়গাটায় ড্রিম লিস্ট নিয়ে আবার ভাবতে হবে, অর্থাৎ ড্রিম লিস্টটা সঠিক কিন্তু হয়নি। তার মানে আমি বলতে চাইছি, সঠিকভাবে যদি আমরা ড্রিম লিস্টটা তৈরি করতে পারি, তাহলে আমাদের মনে সেই ড্রিমগুলো পূরণ করার জন্য নানান রকমের প্রশ্ন কিন্তু আসবে, উদ্ভাবন হবে। আর এই প্রশ্ন যখন উদ্ভাবন হবে, তখন কাজ কি আমাদের? তখন আমাদের কাজ যতই প্রশ্ন আসুক না কেন, যে প্রশ্নই আসুক না কেন, সেই প্রশ্নগুলোকে পর লিখে যাওয়া। হ্যাঁ, প্রশ্ন লিখতে গিয়ে অনেক সময় মনে হতেই পারে এটা তো সামান্য ব্যাপার, এটা আমি নিজেই জানি, এটা আর কি লিখবো, তা নয়। যত সামান্যই হোক, ছোটই হোক, তুচ্ছ হোক, আর যত বড় প্রশ্নই কেন না হোক ফ্রেন্ড, সেই প্রশ্নগুলোকে যদি আমরা পরপর লিখে নিই, তাহলে ওখানে আরেকটা লিস্ট আমাদের তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা বলছি কোশ্চেন লিস্ট। তো প্রসঙ্গক্রমে বলি যে আমার যে কোশ্চেন লিস্টটা তৈরি হয়েছিল বিজনেস শুরুর আগে, সেই কোশ্চেন লিস্টটা নিয়ে আমি যখন আমার মেন্টর আপলাইন ডক্টর সুভাষচন্দ্র সরকারের সঙ্গে কাউন্সিলিংয়ে বসছিলাম, তখন অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল আমার কোশ্চেনগুলোকে সলভ করতে, আমার মেন্টর আপলাইনের। তো ফ্রেন্ড, এখানে তার মানে কি হলো, এই যে কোশ্চেন লিস্টটা তৈরি হলো, সেই কোশ্চেন লিস্ট তৈরি হওয়ার পরে আমাদের যেতে হবে কোথায়? সেই লিস্ট নিয়ে আমার আপলাইন বা আমার মেন্টর আপলাইন যিনি আছেন তার কাছে, যে আমার যে এই যে স্বপ্নগুলো, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এবং এই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে আমার মনে এই প্রশ্নগুলো আসছে, তাহলে এই প্রশ্নগুলো যদি আসি, আর এই আমার এই ড্রিমটাকে ফুলফিল করতে গেলে, তাহলে আমার এই প্রশ্নের উত্তরগুলো কি আছে, কিভাবে আমরা সেখানে আর্গুমেন্ট হতেই পারে। কারণ যতক্ষণ আমার অনেক আর্গুমেন্ট হয়েছিল আমার মেন্টর আপলাইনের সঙ্গে, যতক্ষণ না আমি স্যাটিসফাইড হয়েছি, ততক্ষণ উনি আমাকে বুঝিয়ে গেছেন, এবং আমি আলটিমেটলি সমস্ত প্রশ্নের সমাধান করে তারপরে কিন্তু বিজনেসটা শুরু করেছি। তো ফ্রেন্ড, আমি যেভাবে করেছি আপনাদেরকেও সেইভাবেই করতে হবে, ডাজ নট ম্যাটার, মানে সেটা কিন্তু নয়। আপনারা প্রত্যেকেই আপনাদের নিজের আপলাইন আছে, যে কোনো কাজ করতে গিয়ে অবশ্যই আমরা জানি আমাদের কার্ডিনাল রুল অনুসারে যে আপলাইনের সঙ্গে কাউন্সিলিং করে নিয়ে তারপরে করবেন। তো আমি এখানে যেটা বলতে চাইছি যে এই কোশ্চেন লিস্টটা কিন্তু তখনই সঠিকভাবে তৈরি করা যাবে যদি আমরা আমাদের ড্রিম লিস্টটা সঠিকভাবে তৈরি করতে পারি। তাহলে ড্রিম লিস্টের পরে কোশ্চেন লিস্ট আসলো, এবার কোশ্চেন তো হলো, ঠিক আছে, কোশ্চেন আমি আপলাইনের কাছ থেকে সমাধান করে নিলাম। এবার কাজটা কি হবে, আর কি করতে হবে? এবার করতে হবে, দেখুন সুমন আর একটা কথা বললো যে এই বিজনেসটা আমাদের মানুষ নিয়ে, পিপল নিয়ে বিজনেস, অর্থাৎ এখানে পিপল হচ্ছে আমাদের র মেটেরিয়াল। এই বিজনেসের র মেটেরিয়াল যখন পিপল, তার মানে সেই পিপল বা মানুষের একটা লিস্ট করতে হবে। তো মানুষের লিস্ট করতে গিয়ে কি করি, দেখুন আমরা বিপদে আপদে বা আনন্দ উল্লাসে সবচাইতে আগে কাদের পাই? আমরা সবচাইতে আগে পাই আমাদের ফ্রেন্ডস, বন্ধুদের। তাহলে এক্ষেত্রেও এই বিজনেসের ক্ষেত্রেও আমরা প্রথম যে মানুষের লিস্ট করব, সেটা হচ্ছে আমাদের বন্ধু বান্ধবের লিস্ট, অর্থাৎ ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের একটা লিস্ট করে নিলাম। ফ্রেন্ডসের পরে দেখুন নর্মাল জীবনে আমাদের সামাজিক জীবনে কি হয়, বন্ধু বান্ধব আগে আসে, তারপরে রিলেটিভরা খবর পেয়ে পরে আসে। তার মানে আমরা সেকেন্ড লিস্ট রাখবো আমাদের রিলেটিভস। তাহলে এই ফ্রেন্ডস এবং রিলেটিভস কারোই কিন্তু আনলিমিটেড হয় না ফ্রেন্ডস। এই ফ্রেন্ডস এবং রিলেটিভ এদের লিস্টটা কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। তো তাহলে আমাদের বিজনেসটাও শেষ, কিন্তু না ফ্রেন্ডস, আমাদের 3 নম্বর আর একটা মানুষের লিস্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে থার্ড পার্সন বা স্ট্রেঞ্জারদের লিস্ট। তাহলে এই লিস্টটা তৈরি করার ক্ষেত্রে আমরা একটা থিওরি কিন্তু অ্যাপ্লাই করতে পারি, সেটাকে বলা হয় ফ্রেন্ডস থিওরি। ফ্রেন্ডস মানে ফ্রেন্ডসের আমরা যদি তার স্পেলিংটা দেখি, প্রথম হচ্ছে এফ ফর ফ্রেন্ডস, অর্থাৎ প্রথমে আমরা বন্ধুদের নামের একটা তালিকা তৈরি করলাম। আর ফর রিলেটিভদের নামের একটা তালিকা তৈরি করলাম। আই ফর ইনস্টিটিউশনের যারা, এই যে ইনস্টিটিউশন বলতে গিয়ে আমি বলি, একটা উদাহরণটা দিলে আশা করি ভালো বোঝা যাবে যে ইনস্টিটিউশন বলতে আমরা অনেক সময় বুঝতে পারি না ইনস্টিটিউশন ব্যাপারটা কি। দেখুন, আমি ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেকেই ছোট থেকে বড় হয়েছে। সেই যে ছোট থেকে বড় হতে গিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন, সেই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, বা যে মানে কি বলে হসপিটাল হোক, নার্সিং হোম, যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা যে কোনো ইনস্টিটিউশন হোক না কেন, সেটা যেমন আমি ইনস্টিটিউশনের নামটা কিভাবে করেছিলাম, আমি প্রথম যে স্কুলে পড়ি সে আমার কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়।
তো যখন এই যে নামটা উঠে আসলো কৃষ্ণলাল প্রাথমিক বিদ্যালয় আমার প্রথম প্রাইমারি স্কুল, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেই ইনস্টিটিউশন নামার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে উঠলো সেখানে কতজন টিচার ছিলেন, তাদের সঙ্গে আমার এখনও কত পরিচয় আছে, সেই স্কুলে পড়ার সময় ক্লাস 4-এ কারা আমার বন্ধু ছিলেন তাদের নামগুলো ভেসে উঠলো, তাদের লিস্ট করে নিলাম। হায়ার সেকেন্ডারি আমরা বললাম কোথায়, আমাদের কালাচাঁদ, ওল্ড কালাচাঁদ হাই স্কুল। ওলমালদা কালাচাঁদ হাই স্কুল বলার সঙ্গে সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রত্যেকের নাম এবং তাদের ছবিগুলো আমার সামনে ভেসে উঠলো। সেই স্কুলের টিচারদের নামের ছবি আমার সামনে ভেসে উঠলো, তাদের নামের লিস্ট করলাম। মালদা কলেজে পড়াকালীন মালদা কলেজ রিলেটেড, এই কলেজের নাম শুনতেই আমার সেই কলেজ রিলেটেড সমস্ত নামগুলো চলে আসলো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেখানে মাস্টার ডিগ্রি ইকোনমিক্স করার সময় ডিপার্টমেন্টটা সবার নাম চলে আসলো। সেকেন্ড মাস্টার ডিগ্রি কল্যাণ ইউনিভার্সিটি, সেখানে ডিপার্টমেন্টটা সবার নাম চলে। দেখুন, আমি বলতে চাইছি ইনস্টিটিউটের নাম মনে পড়ার সঙ্গে সঙ্গে কিভাবে আসছে। যখনই মনে পড়লো আমি ডেভিডিয়ারে এমফিল করেছি, এমফিল ব্যাচের সবার নাম চলে আসলো। যখনই মনে পড়লো আমি বিএড করেছি মালদা গভর্নমেন্ট কলেজ থেকে, মালদা বিএড কলেজে গভর্নমেন্ট ট্রেনিং টিচার কলেজে, সেই ব্যাচের কিন্তু নাম অনেক নাম চলে আসলো। আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন পিএইচডি করলাম, পিএইচডির যে ব্যাচ সেখানকার প্রফেসর, তাদের নামের তালিকা চলে আসলো। অর্থাৎ ফ্রেন্ডস, আমি বলতে চাইছি একটা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটের সঙ্গে আপনি পরিচিত, সেই ইনস্টিটিউটের নাম মনে পড়লে সেখান থেকে কিছু লিস্ট চলে আসবে। তাই এইভাবে আমরা একটা বিশাল একটা লিস্ট তৈরি করতে পারি পিপলদের। আর ই ফর এমপ্লয়ি, অর্থাৎ চাকরিজীবী। আপনি যেখানে বাস করছেন, শহরে বা গ্রামে বা আপনার প্রতিবেশীরা, দেখবেন সেখানে কারা কারা চাকরিজীবী, এটা মনে পড়লে একটা লিস্ট চলে আসছে। তাহলে সেটাও একটা লিস্ট। নেবার, প্রতিবেশী, অর্থাৎ যাদের সঙ্গে আমাদের প্রতিদিন চলাফেরা, বাজার যাওয়া, কাজে যাওয়া ফেরা, আসা যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, সেই নেবার, তাদের একটা নামের তালিকা। আর ডক্টরস, দেখুন এমন কেউ বলতে পারবে না তার জন্ম থেকে এ পর্যন্ত সে ডাক্তারের কাছে যায়নি। প্রত্যেককেই কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হয়েছে, শুধু একটা না, এক বা একাধিক ডাক্তারের কাছে অনেক সময় আমাদের যেতে হয়। তাহলে সেই ডাক্তারদের নামগুলো আমরা একটা তালিকাভুক্ত করতে পারি। আর লাস্ট বললাম এস, অর্থাৎ ফ্রেন্ডস, এস ফর স্ট্রেঞ্জার, এটা তো আনলিমিটেড, এটা কখনোই শেষ হবার নয়। তো এইভাবে আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা পিপল লিস্ট তৈরি করতে পারি। আর এই লিস্ট যত বড় হবে, আমাদের র ম্যাটেরিয়াল যত বড় হবে, বেশি হবে, তত কিন্তু কাজের সুবিধা হয়। তো এই সমস্ত লিস্ট করে নিয়ে এবার কি করতে হবে আমাদের, যে দেখুন এই লিস্ট করে যখন আমরা কাজে যাব, তো কাজে যাওয়ার আগে একটা জিনিস, কাজ শুরু করার আগে একটা জিনিস আমাদের দেখতে হবে, যে আমাদের প্রত্যেকেরই জীবনে যে প্রতিদিন 24টা ঘন্টা সময়, সেই 24 ঘন্টা সময় আমরা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত। যে সারাদিন ঘুমোচ্ছে সেও কিন্তু ব্যস্ত, অর্থাৎ সে ঘুমোচ্ছে। কিন্তু তাহলে যে কর্মজীবী হোক আর বেকার হোক, প্রত্যেকেই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও এই নতুন করে আবার এমন বিজনেস শুরু করতে গিয়ে যে কাজকর্মগুলো, সেই কাজ করার সময়টা আমরা কোথায় থেকে পাবো? সেই সময়টা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি ভালো করে দেখি যে সারাদিনে 24 ঘন্টার অ্যাক্টিভিটির মধ্যে কিছু আমাদের অ্যাক্টিভিটি আছে যেগুলো আনপ্রোডাক্টিভ। এই আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি কি কি আছে, যে কাজগুলো হয়তো টিভি দেখা বা আমাদের ইন্টারনেটে বা আমাদের সোশ্যাল মিডিয়া দীর্ঘক্ষণ থাকা বা গল্প গুজব করা বা হোয়াটসঅ্যাপ, যে কাজগুলো আমাদের কোনো প্রোডাক্টিভিটি নাই, আনপ্রোডাক্টিভ কাজ, সেই কাজগুলোকে একটা লিস্ট করলাম। কেন লিস্ট করব? যে এই আনপ্রোডাক্টিভ কাজগুলো কিছুদিনের জন্য আমি বন্ধ রাখবো। কিছুদিনের জন্য যদি এই আনপ্রোডাক্টিভ কাজগুলো বন্ধ রাখতে পারি, তাহলে সেখান থেকে আমি কিছুটা সময় পেয়ে যাব। সেই সময়টাকে কাজে লাগিয়ে এই অ্যামওয়ে বিজনেসটা বিল্ড করতে পারবো ফ্রেন্ডস। তার মানে এখানে আমাদের যে লিস্ট টোটাল তৈরি করতে হচ্ছে, সেটা হচ্ছে ড্রিম লিস্ট। তার 3টে আলাদা আলাদা সেগমেন্ট থাকবে। সেকেন্ড হচ্ছে আমাদের কোশ্চেন লিস্ট, সেই ড্রিম পূরণের জন্য যে প্রশ্ন মনে উদয় হচ্ছে তার লিস্ট। থার্ড হচ্ছে পিপল লিস্ট, এবং ফোর্থ হচ্ছে আমাদের পোস্টপন্ড লিস্ট। এই লিস্টগুলো তৈরি করার পরে এবার কি করব, এই যে আমাদের পিপল লিস্ট হলো, তাদের সঙ্গে আমাদের করতে হবে কি, কন্ট্যাক্ট, কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট। তো কন্ট্যাক্ট, তো যেভাবে কন্ট্যাক্ট আপনি কিভাবে করবেন, কন্ট্যাক্ট সে আপনি তার বাড়িতে গিয়ে করতে পারেন, বা তিনি আপনার বাড়িতে এসে করতে পারেন, বা দুজনে মিডিল পয়েন্টে কোথাও এসে দেখা করতে পারেন, সেটা অসুবিধা নেই। কন্ট্যাক্টিংয়ের জন্য আজকে প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাই ফোন হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, যে কোনো রকম তাকে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলেই যে তাকে ইনভাইট করতে হবে তা নয় ফ্রেন্ড, এখানে তাকে কোয়ালিফাই করতে হবে যে যার সঙ্গে কন্ট্যাক্ট করছি, যার সঙ্গে আমি বিজনেস করতে যাচ্ছি, সে এই বিজনেসের যোগ্য কিনা। তো এখানে আর একটা কথা বলে রাখি, যে আমরা সবসময় ভাবি যে যাকে আমরা প্ল্যান দেখাতে সে বিজনেসের যোগ্য কিনা, কিন্তু পাশাপাশি আমাদের উল্টো দিকটাও দেখে নিতে হবে, যে আপনার সঙ্গে আমার সঙ্গে বিজনেসে যুক্ত হতে আসছে, সেও কিন্তু আমাকে কোয়ালিফাই করছে যে আমি
এনার সঙ্গে গেলে বা এই ব্যক্তির সঙ্গে গেলে এই ব্যক্তি যা যা বলছে বা আমার জীবনের যে স্বপ্নগুলো আছে এগুলো পূরণ করতে পারবো কি না। অর্থাৎ আমি যেমন তাকে কোয়ালিফাই করছি, সেও আমাকে কোয়ালিফাই করছে। তাহলে এই উভয়ের কোয়ালিফিকেশন, সে যদি তার কাছে যদি আমি কোয়ালিফাইড না হই, তাহলে কিন্তু সে, আমি যতই বলি না কেন, সে আমার কাছে আসবে না। তাহলে সেই জায়গায় নিজে আমাকে কোয়ালিফাইং স্টেজে পৌঁছাতে গেলে যা যা করতে হবে সেটা করতে হবে। তো যাই হোক, কোয়ালিফাই নিয়ে অনেক কথা বলা যায়। তো আমি বলবো এখানে কোয়ালিফাই করার পরে ইনভাইট করলাম। এবার ইনভাইট করার পরে কি করতে হবে, নেক্সট স্টেজটা হচ্ছে তাকে এসটিপি দেখাতে হবে, অর্থাৎ শো দ্য প্ল্যান অ্যান্ড উইথ ডেমনস্ট্রেশন। তো এখানে ডেমো কেন, প্ল্যান, বিজনেস প্ল্যানটা তাকে দেখালাম এবং ডেমোর সঙ্গে এই ডেমনস্ট্রেশনটা কেন, টাচ অ্যান্ড ফিল তাকে করাতে হবে প্রোডাক্টের। যেখানে যেহেতু আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস, সেই প্রোডাক্টটার কোয়ালিটি কী আছে, সেই প্রোডাক্টের টাচ অ্যান্ড ফিল করাতে হবে। কারণ দেখুন, আমরা শুধুমাত্র চোখে দেখে বা শুধুমাত্র কানে শুনে বা চোখে দেখে কানে শুনে যতটা কোনো কিছু মনে রাখতে পারি, তার সাথে অনেক বেশি মনে রাখতে পারি সেই জিনিসটা টাচ করে বা ফিল করে বা হাতে নাতে কোনো একটা কাজ করে, যার কারণে তাকে হাতে নাতে সেই জিনিসটা কিন্তু কাজটা করাতে হবে এবং তাকে টাচ অ্যান্ড ফিল করাতে হবে প্রোডাক্টের। তাহলে এই যে চারটা মানে এই কাজগুলো করার পরে আর একটা যেটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। এই ফলো আপ এবং ফলো থ্রুটা আমরা কিভাবে করব, অর্থাৎ এই জায়গায় ফলো আপ এবং ফলো থ্রু করার জন্য আমরা বিভিন্নভাবে তাকে ফোনের মাধ্যমে করতে পারি, তাদের সিডি বা বুক দিয়ে করতে পারি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা ফলো আপ করতে পারি এবং ফলো থ্রুটা করে দিতে হবে আজীবন। তো এই যে মৌলিক চারটা কাজ, দেখুন এই চারটা কাজ সার্কেলিক্যালি যত তাড়াতাড়ি হবে, এই চারটা কাজ করলে একটা সার্কেল পূর্ণ হলে এই চাকাটা যত তাড়াতাড়ি ঘুরবে ফ্রেন্ডস, তত তাড়াতাড়ি কিন্তু তার বিজনেসটা গ্রো করবে। তো এই চারটা কাজের পরে আর একটা জিনিস আছে, এই চারটাকে বললাম কি, 4 বেসিক্স অর্থাৎ মৌলিক কাজ। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কোর। এখানে কিছু কাজ আছে যেগুলোকে বলা 9 কোর স্টেপস। কোর, এই কোর কথাটা কি, কোর মানে মূল। দেখুন এই কিছুদিন আগেই যে মিটিংটা হয়ে গেল, মেগা মিটিং, সেই জায়গায় অসিতাভ দত্ত উনি বলছিলেন একটা প্রসঙ্গ গিয়ে উনি বলছিলেন যে এই বিষয়টা যে এডিএইচডি যে কোর কমিটি আছে তার কাছে কোনো রকম ভাবে পৌঁছাতে হবে। মানে শব্দটা হচ্ছে আমি বলতে চাই কোর। তো কোর কি, মূল। দেখুন আমরা সবাই এডিএইচডি টিমের মেম্বার, আমরা সবাই এডিএইচডি টিমেই আছি, কিন্তু তার মধ্যে একটা কোর টিম আছে, কোর মানে মূল টিম আছে। ঠিক একই রকম ভাবে আমি এখানে বলতে চাইছি যে অ্যামওয়ে বিজনেসটা করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়, এবং তার মধ্যে 9টা কাজ আছে যেটা কোর, মূল কাজ। এই মূল 9টা কাজ আমাদের করতেই হবে। তো আমরা চট করে দেখে নিই যে এই মূল 9টা কাজ কি অ্যামওয়ে বিজনেস সাকসেস হতে গেলে। তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ আর পার্সোনাল ইউজ অফ প্রোডাক্ট বলতে পারি। তার মানে দেখুন 100% প্রোডাক্ট ইউজ, এই কথাটার অর্থ এই নয় যে অ্যামওয়ে কোম্পানি যত প্রোডাক্ট তৈরি করেছে বা প্রোডাকশন করেছে তার সমস্ত প্রোডাক্ট নিয়েছে আমাকে বাড়িতে ইউজ করতে হবে, এটা কিন্তু নয়। 100% প্রোডাক্ট ইউজের অর্থটা হলো যে আমার বাড়িতে যে প্রোডাক্টগুলো ইউজ হয়, যেটা আমি XYZ ব্র্যান্ড থেকে নিয়ে এসে ইউজ করি, এবার তার মধ্যে থেকে অ্যামওয়ে কোম্পানিতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেহেতু অ্যামওয়েতে আমার একটা এডিএসপি আইডি আছে, তাহলে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে দায়িত্ব হবে সেটা সেই প্রোডাক্টগুলো অ্যামওয়ে কোম্পানি থেকে নিয়ে এসেই ব্যবহার করা, কারণ এটা আমার নিজের বিজনেস। তাহলেই সেটা 100% প্রোডাক্ট ইউজ হলো। এবং এই যে 100% প্রোডাক্ট ইউজ যখনই আমরা করব, তখনই প্রোডাক্ট সম্পর্কে নলেজ বাড়বে, বিজনেস আমরা করতে পারবো, সেটা আছে। এবার সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট আর রিটেল দ্য প্রোডাক্ট। শেয়ার দ্য প্রোডাক্ট, এখানে শেয়ার করা মানে যে সবসময় বিক্রি করা তা তো কিন্তু নয়। দেখুন যে কোনো জিনিস যখন আমরা কিনি বা ইউজ করি, ভালো লাগে বা অন্য মানুষের ভালো লাগছে, তখন তারা জানতে চায় এটা কোথায় থেকে নিলে বা কোথায় থেকে পেলে। তখন আমরা কিন্তু অবলীলাক্রমে বলে দিই যে এটা অমুক দোকান থেকে বা অমুক ব্র্যান্ড থেকে বা অমুক জায়গা থেকে পেয়েছি। সঙ্গে সঙ্গে সেই গিয়ে কিন্তু সেই দোকান থেকে সেই নির্দিষ্ট প্রোডাক্টটা কিনে নেয়, কিন্তু সেই ব্র্যান্ড বা সেই দোকানদার বা সেই কোম্পানি আমাকে 5টা পয়সাও দেয় না। কিন্তু এখানে আমরা কনসাসলি যদি আমাদের প্রোডাক্টটা সম্পর্কে সেই নলেজটাকে শেয়ার করি এবং কেউ যদি সেটা পারচেজ করে, তাহলে অ্যামওয়ে কোম্পানি কিন্তু আমাদের এই জায়গা থেকে বিজনেস বিল্ড করতে সাহায্য করছে, আমাদের কিন্তু ইকোনমিক্যালি হেল্প করছে এবং আমাদের লাইফের ড্রিমগুলোকে
ফুলফিল করতে হেল্প করছে। তাহলে এখানে আমরা প্রোডাক্ট শেয়ারিং করলাম। আর একটা কি করবো, শো দ্য প্ল্যান উইথ ডেমো, যেটা বেসিকে বললাম যে ডেমো সহ প্ল্যান দেখানো। তাহলে এই তিনটে কাজ যদি করি ফ্রেন্ড, তাহলে কি হবে, ভলিউম ক্রিয়েট হবে। এই জন্য এই তিনটা কাজকে বলা হচ্ছে ভলিউম ক্রিয়েটার। তাহলে ভলিউম ক্রিয়েট হলো, তাহলে বিজনেস করতে গেলে আমার টার্ন ওভার নিয়ে আসতে হবে। তাহলে এই যে তিনটা কাজ করলে আমরা ভলিউম ক্রিয়েট করলাম, টার্ন ওভার করলাম। কিন্তু বিজনেসটাকে আরও ভালোভাবে করতে গেলে কি করতে হবে, আমাদের নলেজেবল হতে হবে। তার জন্য যেটা 4 নম্বরে দরকার, সেটা রিড বুকস। দেখুন ফ্রেন্ড, বই পড়তে আমার ভালোই লাগতো, এখনও পড়ছি, ঠিক আছে, এবং এটা কন্টিনিউ পড়েই যাব। যাদের বই পড়তে ভালো লাগে না তাদের হেল্পের জন্য একটা বিশেষ ব্যবস্থাও করেছি, যেটা আমি আগে ধরুন এই যে বড় স্বপ্নের বড় জাদু প্রথম দিকে পড়েছিলাম, অনেকটা ভুলে গিয়েছিলাম, আবার এখন পড়ছি, এবং সঙ্গে সঙ্গে যাদের বই পড়তে ভালো লাগে না তাদের জন্য একটা ব্যবস্থা করছি। যাই হোক, সেটা অ্যানাদার থিং। এখানে কারো মনে হতে পারে যে পড়াশোনাটা ভালো লাগে না বলেই তো বিজনেসে এসছি, পড়াশোনা ছেড়ে আবার এখানে পড়াশোনা, মনে হতে পারে। তো তাদের হেল্পের জন্য ফ্রেন্ড, যেন পড়া নিজে না পড়েও পড়ার কাজটা হয়, অর্থাৎ পড়াটা না শোনার ব্যবস্থাটা করছি। দ্যাট ইজ আনাদার থিং। যাই হোক, এখানে আমাদের বই পড়তে হবে, বইয়ের নলেজটা আমাদের নিতে হবে। নেক্সট কি আমাদের করতে হবে 5 নম্বরে, সেটা হচ্ছে লিসেন টু সিডি, অর্থাৎ লিডারদের সিডি আমরা গুরুকুল সিস্টেম থেকে যেটা পেয়ে যায় সেইগুলো কিন্তু আমরা অবশ্যই মানে শুনবো। নেক্সট আমাদের করতে হবে অ্যাটেন্ড ফাংশন। এই যে আজকে যে সবাই ফাংশন অ্যাটেন্ড করেছেন, বিভিন্ন ফিজিক্যাল ডিজিটাল যে সমস্ত ফাংশন, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। এই তিনটে কাজ যদি করি তাহলে আমাদের মাইন্ড মেকানিজমটা ঠিক থাকবে, আমাদের মাইন্ড সেট আপটা ঠিক থাকবে, আমরা বিজনেসটা করতে পারবো, আমরা পজিটিভ থাকবো, ঠিক আছে। এইবার নেক্সট যে 7 নম্বরের কাজটা বলবো, এই বিজনেসটা করতে, শুধু এই বিজনেস নয়, যে কোনো ক্ষেত্রে জীবনে সাকসেস হতে গেলে হতে হবে কি, অ্যাকাউন্টেবল। তো অ্যাকাউন্টেবল ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি। নেক্সট হতে হবে কি আমাদের 8 নম্বর টিচেবল। দেখুন, আমি তো একজন টিচার, আগে জানতাম টিচার মানে পড়বো পড়িয়ে দেবো, এটাই হচ্ছে টিচেবল। কিন্তু নো ফ্রেন্ড, এই বিজনেসে এসে দেখলাম টিচেবল শব্দের অর্থ হচ্ছে যে ফার্স্ট লার্ন, দেন ডু, দেন টিচ। অর্থাৎ প্রথমে শিখতে হবে, নিজে করতে হবে, তারপরে শেখাতে হবে। এই যে নতুন জিনিসটা শিখেছি এবং আমি সেটাই চেষ্টা করি বলবো না, আমি এখন সেটাই করে যাই। আগে কিন্তু করতাম, পড়তাম আর স্কুলে গিয়ে পড়িয়ে দিতাম, নিজে সেটা অ্যাপ্লাই করতাম না। এখন যেটা পড়ছি সেটা নিজে অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু মানুষকে বলছি। এটাই ডিফারেন্স, টিচেবল। এবং লাস্ট 9 নম্বরে যেটা বলবো, সেটা হচ্ছে কমিউনিকেশন উইথ গ্রোয়িং আপলাইন। গ্রোয়িং আপলাইনের সঙ্গে কিন্তু কমিউনিকেশন রাখতে হবে ফ্রেন্ড, এই বিজনেসটা ডেভেলপ করতে গেলে এবং সাকসেস হতে গেলে। এবার এই যে কাজগুলো প্রথমে বললাম 4টা এবং তারপরে 9টা, 4 আর 9 13টা কাজ যেটা করতে হবে। কিন্তু ফ্রেন্ড, এই কাজগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে বিজনেসটা কিন্তু একটা স্পিড নেবে এবং হাই স্পিড নেবে। দেখুন, হাই স্পিডে গাড়ি চলতে গেলে হাই রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, গাড্ডায় পড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য যেটা দেখতে হবে, গাড়ির ব্রেকটা ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখিনি এই বিজনেসটা আমরা খুব স্পিডি করতে গেলে যে ব্রেকগুলো আছে, যে ব্রেকগুলো আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে কি 6 কার্ডিনাল রুল। আগে বলা হতো 3 কার্ডিনাল রুল, সেটাকে ভেঙে এখন করা হয়েছে 6 কার্ডিনাল রুল। তো এই কার্ডিনাল রুলটাই হচ্ছে এই বিজনেসের ব্রেক। তো সেই কার্ডিনাল রুল ফার্স্ট যেটা বলছে, ডু নট ডু এনিথিং ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং উইথ ইয়োর আপলাইন। অর্থাৎ আপনার আপলাইন বা গ্রোয়িং যে আপনার যে মেন্টর, তার সঙ্গে চেক না করে নতুন কোনো কাজ ফার্স্ট টাইমের জন্য করবো না। এটা আমাদের ফার্স্ট ব্রেক। সেকেন্ড ব্রেকটা কি, ডোন্ট পাস নেগেটিভ ডাউন লাইন অ্যান্ড ক্রস লাইন। আমি তো বলি এনিবডি, অর্থাৎ কাউকেই আমরা নেগেটিভ পাস কখনোই করব না। 3 নম্বর কি, ডোন্ট মেস উইথ সামবডিজ স্পাউস। নাম্বার 4, ডোন্ট মেস উইথ সামবডিজ মানি। দেখুন, সেই রাম রাবণের যুগ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত শুধু তাই নাই, ভবিষ্যতেও আশা করি একই ঘটনা ঘটবে। যত বড় বড় যুদ্ধ হয়েছে তার কারণ যদি খুঁজতে যান, দেখবেন হয় সেখানে আছে নারী বা মানি, অর্থাৎ এই ওমেন বা অর্থ, এই দুটো কারণেই কিন্তু যত বড় বড় যুদ্ধ লাগে। যখন এখানে আমরা কনসাস থাকবো এই ব্যাপারটা, যে কাউকে এই ব্যাপারে কারো মেসিং করবো না, এই ব্যাপারটা যারা মিসবিহেভ আমরা করবো না। আর একটা জিনিসের জন্য কিন্তু গন্ডগোলটা লাগে, সেটার নাম হচ্ছে ইগো। যার কারণে আমরা ডোন্ট মেস উইথ সামবডিজ ইগো, কারণ ইগো নিয়ে, ইগোকে হার্ট করে কথা বলবো না। এবং লাস্ট যে ব্রেকটা এবং ভাইটাল ব্রেক, যে ব্রেকে
একটু 19-20 হলে প্রবলেম হয়ে যায়, সেটার নাম হচ্ছে নেভার ডিএডিফাই আওয়ার আপলাইন অর ডাউনলাইন। আমি তো বলি কাউকেই না আমরা কখনো ডিএডিফাই করব না। এখানে ফ্রেন্ডস এই ডিএডিফাই কথাটা নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে এডিফাই অ্যান্ড ডিএডিফাই। দেখুন ব্যাপারটা আমি একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। যে ধরা যাক আমার টিমের কোনো একজন স্টুডেন্ট, সে এ মাসে 9% বিএফআই গেছে। এবার সেই জায়গায় দেখা গেল আমি সেই জায়গাটায় 9% তো গেছি, বাট বিএফআই কমপ্লিট করতে পারলাম না ফর এক্সাম্পল। এবার সেক্ষেত্রে আমি আমার ডাউনলাইন যেহেতু তাকে বললাম পিটচাপড়ে, বাহ তুমি খুব ভালো করেছো, 9% বিএফআই গেছো, আমি খুব খুশি হয়েছি, দারুণ ব্যাপার, তুমি এগিয়ে চলো, আমি তোমার মানে সঙ্গে আছি। হ্যাঁ, আসলে তোমরা তো স্টুডেন্ট মানুষ, তোমাদের প্রচুর অফুরন্ত সময় আছে, তোমরা এটা পারবে, কিন্তু আমরা তো সাংসারিক মানুষ, এত কিছু চাকরি বাকরি সামলে আমাদের একটু সমস্যা, তো তোমার সঙ্গে আছি, তুমি এগিয়ে যাও। দেখুন ফ্রেন্ডস, সর্বনাশটা হয়ে গেল লাস্ট দুটো কথায়। যে ওই পর্যন্ত ঠিক ছিল যে হ্যাঁ তুমি 9% গেছো, বিএফআই গেছো, খুব ভালো, খুব খুশি হয়েছে, তোমার সঙ্গে আছি, চলো এগিয়ে চলো, আমি আছি, এডিফাই। বাট যখনই তার কারণটা বলে দিলাম যে তোমরা তো স্টুডেন্ট, তোমাদের অফুরন্ত সময় আছে, তোমরা পারবে, এই কথাটা জুড়ে দেওয়া মানে কিন্তু এডিফাইটা কনভার্ট হয়ে গেল ডিএডিফাই। এই ডিএডিফাই কিন্তু মারাত্মক একটা জিনিস। ডিএডিফাই কিন্তু আমরা কখনোই কাউকেই করব না। ধরা যাক কোনো একজন ডাক্তারবাবু আমার টিমে, সে 9% বিএফআই গেল, আমি তাকে যদি বলি বাহ ডাক্তারবাবু আপনি 9% বিএফআই গেছেন, খুব ভালো লাগছে, দেখো আমি আপনার সঙ্গে আছি, চলুন সবাই মিলে আমরা দুজন মিলে পার্টনারশিপে উইন উইন সিচুয়েশনে কাজ করি, এডিফাই। কিন্তু সঙ্গে যদি আমি জুড়ে দিই, আসলে আপনারা ডাক্তার মানুষ তো, আপনাদের কথা অনেকেই শোনে, মানুষের সাধারণত নিউট্রিলাইট মানে অসুখ বিসুখের ব্যাপার আছে, আপনাদের কথা অনেকেই শুনবে, কিন্তু আমরা টিচার মানুষ তো, আমাদের কাছে অত অসুখ বিসুখের ব্যাপারে শোনে না। এই যে লাস্টের কথাটা যোগ করে দিলাম মানে এডিফাইটা কনভার্ট হয়ে গেল ডিএডিফাইতে। তো এই জন্য আমরা কাউকে প্রশংসা করব, কারো ভালো যেটা হয়েছে তাকে আমরা সাধুবাদ জানাবো, কিন্তু তার সঙ্গে তার কারণটা জুড়ে দেবো না ফ্রেন্ড। যদি কারণটা জুড়ে দিই তাহলে হয়ে গেল ডিএডিফাই, আর ডিএডিফাই হয়ে গেলেই আমাদের লাস্ট ব্রেক ফেল, মানে গাড়ি গাড্ডায়, মানে বিজনেসটা থাকবে কি না থাকবে সেটা আপনি জানেন আর ভগবান জানে। তো সো ফ্রেন্ডস, একটু টাইম বেশি হয়ে গেল, আজকে এই পর্যন্তই। ওভার টু হোস্ট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লিস্ট বিল্ডিং এর পড়া বেশ ভালো, ভালো এবং বলেছেন। আশা করি এইভাবে লিস্ট বিল্ডিং করা উচিত, একদম